যে নরেন্দ্র মোদীর সরকার বলেছিল আত্মনির্ভর ভারতের কথা, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বনির্ভর বাংলা কি আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি। তাহলে আর কি, তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সবার হাতে একটা করে জব কার্ড ধরিয়ে দাও, আর সবাইকে সমশ্রী পোর্টালে নাম লেখাতে বলো। মাসে মাসে 5,000, বছরে 100 দিন করে কাজ, বাকি 200 দিন ধরে নির্যাতন, যন্ত্রণা এবং তাদেরকে বিভিন্ন অপরাধের সাক্ষী করবে তোমরা। এই যে পশ্চিমবঙ্গে আজকে আত্মনির্ভর বাংলার কথা হচ্ছে, বাংলা কিন্তু আত্মনির্ভর হয়েছে, 100 দিনের কাজে আত্মনির্ভর হয়েছে এবং বিভিন্ন রকমের স্কিম বেরিয়েছে, ভাতা বেরিয়েছে, সেগুলোতে আত্মনির্ভর হয়েছে। কেন্দ্র সরকারের সহযোগিতা অভাবে পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি, তবুও মুখ্যমন্ত্রী তিনি চালিয়ে যাচ্ছেন। এগুলোই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আত্মনির্ভর বাংলা। আজকে অভিষেক ব্যানার্জি তিনি অনেক কথা বলছেন, কিন্তু একটা বারও তিনি পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে একটা কথা বললেন না, তিনি শুধু রাজনীতির কথা বলে যাচ্ছেন। শরম করো, ভগবান সে ডরো। তো আজকে এই অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দিয়ে বাঁটবো, আর ভিডিওটা চরম মজার হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আগামী দিনও আপনারা বন্ধ করবেন, আমরা চালু করব। আপনারা ভাঙবেন, আমরা গড়ব। আপনারা অ্যারেস্ট করবেন, আমরা আবার চুরি করব, এবং আপনারা যত চুরি বন্ধ করবেন আমরা তত বেশি চুরি করব। আপনারা ইডি পাঠাবেন, আমরা পালিয়ে যাব। আপনারা ইডি সিবিআই দুটোই পাঠাবেন, আমরা দেওয়াল টপকে পালানোর চেষ্টা করব। আপনারা সিবিআই দেবেন, আমরা প্রমাণ লোপাট করব। এরকম করে বহু কিছু করব আমরা। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না। বাংলা ইডি সিবিআই এদের কাছে আত্মসমর্পণ করবে, কারণ আমরা দেখেছি বীরভূমে তৃণমূলের একটা বাঘ ছিল, সেও আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। অভিষেক ব্যানার্জি আজকে এত কথা বলতে গিয়ে এত ঘেমে যাচ্ছে, কারণ এসি ঘরে থাকা লোক তো, সে এসি ঘরে থেকে আত্মসমর্পণ করবে না। কিন্তু পশ্চিমবঙ্গে যে বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে খেলছে, সেটা নিয়েও সে আত্মসমর্পণ করবে না। পশ্চিমবঙ্গে আজকে 26,000 চাকরি যাওয়ার পেছনে যদি সবথেকে বড় কারোর হাত থেকে থাকে, সেটা হচ্ছে ইনার। কারণ প্রতিটা ছত্রে ছত্রে দুর্নীতি ইনার আশেপাশের লোকেরাই করেছে। তাতেও যদি ইনি বলেন যে আমি কিছু জানি না, আমার বিরুদ্ধে প্রমাণ আনো, তাহলে তো এর থেকে বোকামি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হচ্ছে, আর কিছুই হচ্ছে না। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो। বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না, বাংলা আপনাদের কাছে বশ্যতা স্বীকার করবে না। আপনাদের লক্ষ্য গরিব মানুষের চোখে জল নেমে আসুক, আর তৃণমূলের লক্ষ্য গরিব মানুষের মুখে হাসি ফুটুক। ওলে বাবালে, গরিব মানুষের হাসি ফুটিয়ে গরিবকে সারা জীবন গরিব করে রাখাই হচ্ছে তৃণমূলের লক্ষ্য। কারণ গরিব যদি একটু ধনী হয়ে যায়, সে একটু অন্য দলে চলে যেতে পারে। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে মূর্খ এবং অশিক্ষিত করে রাখার একটা সুপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জি এবং তার ছাত্র পরিষদ। পশ্চিমবঙ্গের তৃণমূলে ছাত্র পরিষদ তো এই কটা দিন ধরে এসছে, তাই না? এই ছাত্র পরিষদের আমরা কোনোদিন কোনো ভালো কাজ দেখতে পাই না, যে কোনো একটা জায়গায় কোনো একটা বন্যা কবলিত এলাকা কি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা, সেখানটায় পশ্চিমবঙ্গের এই ছাত্র পরিষদ এরা কোথায় থাকে? আমরা দেখেছিলাম কোভিডের সময় সিপিএমের একটা ছাত্র পরিষদের ছেলেপুলেরা গিয়ে লোকের ঘরে ঘরে খাবার দিচ্ছিল, সেটা অ্যাকচুয়ালি ভালো কাজ, যদি ভোটের প্রচার না হতো। এরকম করে তৃণমূলের যে ছাত্র পরিষদ আছে, তারা কোথায় গেছিল? না একটা লোকের ঘরে গেছে, না বাইরে বেরিয়েছে, যে যার তার মধ্যে ভয়, প্রাণের ভয়, সেই জন্য তারাও বেরোয়নি। আর এই ছাত্র পরিষদ আজকে নাকি শিক্ষার অগ্রগতিতে মানুষের সাথে, মানুষের পাশে আছে। এই হচ্ছে ঢ্যামনামো, আর এই হচ্ছে চিটিংবাজি, আর এই হচ্ছে দুর্নীতিবাজ। जनता माफ नहीं करेगी। দেখি কার জয় হোক। আজকে যুদ্ধের জয়ধ্বনি, আজকে যুদ্ধের দামামা বাজলো, আর আগামী 28শে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেবো। কিন্তু চতুর্থবারে মমতা ব্যানার্জি সরকার আসুক কি না আসুক সেটা সব থেকে বড় কথা নয়, কিন্তু অভিষেক ব্যানার্জিকে যে জেলে যেতে হবে সেটা সব থেকে বড় কথা। কারণ পশ্চিমবঙ্গে যতবার ইডি সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে, তারপরে তার মন খারাপ, তার মুখ শুকনো হয়ে যেত। আমরা দেখেছি আজকে এখানটায় গড় যাচ্ছে, কালকে সিবিআই ডাকবে, কালকে ইডি ডাকবে, আবার মুখ শুকনো করে 1 মাস 2 মাস এখন পুরো গায়েব হয়ে যাবে। এই হচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, এই হচ্ছে তার ডায়লগ। কথা দিয়ে গেলাম, আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন। আজকে যুদ্ধ ঘোষণা করছে বিজেপির বিরুদ্ধে, একবার কিন্তু মুখ ফুটে বলছে না যে তৃণমূলে থাকা এই যে মনোজিৎ মিশ্রের মতো লোকেরা, এরা যেন দ্বিতীয়বার কোনো দ্বিতীয় মনোজিৎ না হয়। ছাত্র পরিষদে ছাত্রদেরকে কি বার্তা দিচ্ছে সেটা আমরা জানি না। প্রত্যেকটা সভায় আমরা দেখতে পাই যে তৃণমূলের লোকেরা বিজেপিকে দুষছে, সিপিএমকে দুষছে, মমতা ব্যানার্জি কখনো তার মনের কথা বলছেন। মানে কোন জায়গায় কি কাজ করতে এসছেন এনারা জানেন না। সকালে ঘুম থেকে উঠলে এনারা হাঁক থেকে মুতে দিয়ে চলে আসেন না, তো সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ পশ্চিমবঙ্গে যে যুব সমাজকে নিয়ে আজকে তোমরা এই সমাবেশ করছো, এই যুব সমাজকে বলেছো যে কলেজ পাস করার পরে তোমরা কোথায় গিয়ে ভর্তি হবে বা কীভাবে তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে? পশ্চিমবঙ্গে তো এসএসসির পুরো পেছন মেরে আমরা রেখে দিয়েছি। তোমরা এটা বলেছো? বলোনি।
কারণ তোমাদের সৎ সাহস নেই, তোমাদের সাহস শুধু একমাত্র বিজেপির বিরুদ্ধে। বাংলাকে অপমান করেছে, বাংলা তো আগে থেকে অপমানিত হয়ে চুরির কেসে ফেঁসে আছে। এই বাংলা সব চুরির কেসে 1 নম্বরে আছে সুপ্রিম কোর্টের বিচারে। খালি পোঁদবার তাল। সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে। সবাই যদি তৃণমূলের বিরুদ্ধে হয়, সবাই যদি তৃণমূলের পেছনে লাগে, তাহলে তুমি অন্তত এই স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিতে পারতে না। কারণ তোমার নামে যত অভিযোগ আছে বা তোমার ফ্যামিলির নামে যত অভিযোগ আছে, সবাই মিলে তো জেলেই থাকতে। তিহার জেলটা দ্বিতীয় কালীঘাট হয়ে যেত। পশ্চিমবঙ্গের মানুষকে আর কত বোকা বানাবে? আজকে সব কিছু যদি তোমাদের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে তোমাদের নেতারা যারা জেল খেটে আসছে, তারা আবার ঘুরিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে বা ইডির বিরুদ্ধে কেন মানহানির মামলা করছে না? যদি তোমরা এত সতীর ছেলে, তো তোমরা কেন মানহানির মামলা করছো না? এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্রশ্ন। সব কিছুতেই বাংলা বিরোধী সবাই, তো সেইটা নিয়ে মামলা কেন করছো না? কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এটা একটা দরমূর্খ, আর এটা একটা মাতাল বা কোনো একটা কিছু নেশা করে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ আছে, যার মধ্যে এরা ভোট পেয়েছে প্রায় 3 কোটির কাছাকাছি। তো পশ্চিমবঙ্গে 3 কোটি মানুষ এদের পক্ষে কথা বলে, ইনারা কী করে বলছেন যে 10 কোটি মানুষ ইনাদের পক্ষে আছেন? এটা কোনো সরকারি সভা নয়। সরকারি কোনো সভা হলে সেখানটাই তুমি বলবে যে 10 কোটি মানুষ সরকারের পক্ষে। এমন মূর্খ, এই যে কোথা থেকে কি পাস করে এসেছে, এই জন্য বলে যে 8 পাস করা লোকেদেরকে বড় পদ দিতে নেই। আজকে বড় পদ দিয়ে নিজের অসম্মানটা নিজেই করছে। আর ইনারা যে চুরির প্রতি কতটা আকৃষ্ট, সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে। সব একটা বড় চোর চিটিংবাজ তৈরি হয়েছে কালীঘাটে থেকে। 2 বছর বয়স থেকে যে রাজনীতি করে, সে আবার কত ভালো রাজনীতিবিদ, আজকে তো তার প্রমাণ পাওয়া গেল। 3 কোটি ভোট পেয়ে বলছে 10 কোটি মানুষ তাদের সাথে আছে। এই নাটকের জায়গা পাচ্ছে না। 2011-য় 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার। 2016-য় 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে। সত্যি কথা বলতে কি, তৃণমূল যত দুর্নীতি করছে, মানুষ তাদেরকে ততই ভোট দিচ্ছে। কারণ মানুষ তো 500 টাকা 1000 টাকা পাচ্ছে, তো ভোট দিতে অসুবিধাটা কোথায়? মানুষ ভাবছে যে মাসের শেষে কিছু একটা তো পাচ্ছি, ভোট দিয়েই দিই। হ্যাঁ, সব কিছুই তাহলে ঠিকঠাক আছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। পশ্চিমবঙ্গ যখন আর্থিক দেনার দায়ে ধুঁকছে, পশ্চিমবঙ্গে যখন আর কদিন পরে দেউলিয়া হয়ে যাবে সরকার, তখন সাধারণ মানুষ কি করবে? বা আজকে সাধারণ মানুষ তার ছেলে মেয়েদেরকে যে স্কুলে পাঠাচ্ছে, সেই স্কুলে তো 26,000 জন শিক্ষকের চাকরি চলে গেছে, যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক। এখানটায় সবথেকে বড় দোষী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ। তার কারণ হচ্ছে তৃণমূল সরকার যত চুরি করছে, তাদেরকে ততই ভোট দিচ্ছে। প্রথমে যখন 2011 সালে এলো, সারদার টাকা খেলো, রোজ ভ্যালির টাকা খেলো, তারপরে মানুষ আবার তাদেরকে ঢেলেই ভোট দিল। তার পরের বারে এলো, তখন করলো কি 26,000 জন শিক্ষকদের স্ক্যাম এবং বিভিন্ন রকমের দুর্নীতি। এরা আমফানের টাকা নিয়েও দুর্নীতি করতে ছাড়েনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি সাধারণ মানুষের যে বাসস্থান, তার যে একটা আর্থিক সাহায্য ঘোষণা করেছিল সরকার, সে টাকাটাও চুরি করতে ছাড়েনি। এবার মুখ্যমন্ত্রী বলবেন আমি তো নিয়ে নিই। আপনার দলের নেতারা নিলে, আপনার দলের বিরুদ্ধে বদনাম হলে, আপনি কি দলের মালিক নন? বা আপনি কি তৃণমূল কোম্পানির মালিক নন? আপনাকেই তো এসবে কিছুর দায়ভার নিতে হবে। আপনি যদি পালিয়ে বেড়াতে চান, তাহলে আর পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ার কি দরকার আছে? আপনি পালিয়ে যান। আর এবার তো আমি বলেছি, বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও। অভিষেক ব্যানার্জি বলতে চাইছে যে তার কেন্দ্রে সে যেভাবে ভোট লুট করে 7 লক্ষ ভোটে জিতেছে, সেই রকম করে পশ্চিমবঙ্গের পুরো জায়গায় ভোট এরকম লুট করবে। তো অভিষেক ব্যানার্জিকে আমি একটা কথা বলতে চাই যে তুমি তো এত ভোট লুট করার কারিগর, তাহলে তোমার নিজের পিসিকে তুমি হারাতে চেয়েছিলে কেন? তুমি কি নিজে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলে? তুমি কি পিসির কাঁধে পা দিয়ে উপরে উঠতে চেয়েছিলে? সে তো তুমি উঠছো, কিন্তু মাঝখান থেকে পিসিটা যতদিন বেঁচে আছে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে একটু ছেড়ে দাও। समझ रहे हो आप? হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো। এই মাথামোটা মূর্খ গবেট অভিষেক ব্যানার্জিকে কেউ বোঝাও যে সংবিধান সংশোধনটা এটা হঠাৎ করে আসেনি, এটা প্রতিবারে আসে। এবং পশ্চিমবঙ্গে আমাদের স্কুলগুলোর কি নড়বড়ে অবস্থা, তার প্রধান এবং প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অভিষেক ব্যানার্জি। সে নিজেই তো জানে না কখন কি হয়, হঠাৎ করে নাকি সংবিধান সংশোধন হয়ে গেল। আরে প্রতি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং প্রতিটা লোককে নিয়ে এই সংবিধান সংশোধন হয়েছে। তোমার পিসি কি জানে না যে সংবিধান সংশোধন কীভাবে হয়? আসলে উনি তো অনেক শিক্ষায় শিক্ষিত, তো সংবিধানটা নিয়ে হয়তো তিনি পড়তে ভুলে গেছেন, হতেও পারে। আজ থেকে 4 দিন আগে রাতের অন্ধকারে আইন পাস করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে
ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি বাসের ভেতরে বসে কীভাবে ফ্লাইং কিস দিচ্ছিলেন, ওটা মনে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে দিচ্ছিলেন, কারণ তাকে উনি ফেমাস করছেন, তো তাই ঠ্যামনামো আর বজ্জাতি সেটা আমরা দেখে নিয়েছি। আমি ধন্যবাদ জানাই বাংলার 10 কোটি মামাটি মানুষকে, বাংলার মায়েদের ভাইদের, যে আজকে 29টা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না। বাংলার 10 কোটি ভোটার, এটা কবে থেকে হলো? হতে পারে তৃণমূলে তো রোহিঙ্গা ভর্তি না, আর এরা যে বিলটা পাস করতে পারেনি, 10 কোটি লোক যদি পশ্চিমবঙ্গে 29টা সাংসদ দেয়, তাহলে বাদ বাকি যে এত সাংসদ পদ আছে সেগুলোর জন্য পশ্চিমবঙ্গের জনসংখ্যা তো প্রায় কত 300-400 কোটি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি তাহলে এত জ্ঞানী, তিনি কিভাবে এনআরসি করে দিলেন, তিনি কিভাবে জনগণনা করে দিলেন? ভেতরে ভেতরে তৃণমূল সরকার এত ভালো কাজ করেছে, এত ডববাজি চিটিংবাজি অভিষেক ব্যানার্জি বলতে পারে। মূর্খ, গণ্ড মূর্খ, এই মূর্খগুলোকে দিয়ে পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গ চালাতে গিয়ে ভাতার রাজনীতি করে শিক্ষকদের চাকরি খাচ্ছে, সাধারণ যুব সমাজের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে ঠ্যামনার দল কোথাকার। মাদারের বাচ্চা। আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। আজকে সব জায়গায় বিজেপি থমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল। আমাদের পেরেছে? একদম সত্যি কথা বলেছো, তোমাদেরকে কিন্তু পারেনি, কারণ তোমরা চোর চিটিংবাজ হলেও তোমাদের জাতটা হচ্ছে পুরো খারাপ, তাই তোমাদেরকে তাদের দলে নেয়নি। জাত খারাপের লোককে যদি দলে নেয়, তাহলে তো পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূল এক হয়ে যা চুরিটা করতো, বিজেপি তো সাপোর্ট করতো না তখন। তাই তো নরেন্দ্র মোদী ভাবলো যে পশ্চিমবঙ্গের মানুষটাকে একটুখানি বাঁচানো যাক, তাই তোমাদের সাথে নেয়নি। তোমরা যাওনি না, তোমাদেরকে নেয়নি। এরকম কেলানে মার্কা সব সাংসদরা, এরা গেলে তো সংসদের পুরো সত্যানাশ করে দেবে। তোমাদের সাংসদ মহুয়া মৈত্র, সে বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর গলা কেটে দেবে। মানে কোন ধরনের তোমাদের পাটপাড়িগুলো শুধু দেখো। সে কেন, তার বাপ দাদা 14 পুরুষ, তার যদি পিতৃপুরুষের গোটা বংশও আসে তাহলে ওটা করতে পারবে না। অকাতের বাইরে গিয়ে কথা বলা মহুয়া মৈত্রের কাজ। সদ্য বিয়ে করেছে তো, তাই এখন রোমান্স থেকে বেরোতে পারেনি। কল্যাণ ব্যানার্জি ঠিক কথাই বলেছিলেন। তোমরা সকলে বসো, দিদিমণি বক্তব্য রাখবেন, কিন্তু তোমরা যদি শৃঙ্খলা পরায়ণ না হও তাহলে কি করে হবে? তোমরা তো তৃণমূল ছাত্র পরিষদ। পেটে খিদে আর মুখে লাজ নিয়ে কি করে শৃঙ্খলা পরায়ণ হবে দিদি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বক্তব্যই রাখবেন, তারপর তিনি নবান্নে গিয়ে বিদেশি খাবার দাবার খাবেন, কিন্তু এই যে ছেলেগুলো কষ্ট করে রোদে জলে পড়ে এসছে, এখানটায় এসে তারা কি খাবে? তাদের কোনো ব্যবস্থা করা হয়েছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো তার নিজের কথাই ভাবেন, নিজের ভাইপোর কী করে 4 তলা বাড়ি হবে। পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি কী ভেবেছেন? একটা ঘর দিচ্ছেন, সেই ঘরটায় একটাই রুম সরকার থেকে করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে কালীঘাটে অভিষেক ব্যানার্জির জন্য বাড়ি করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4 তলা বাড়ি, এসকেলেটার লাগানো আছে। সেখানটায় থাকবে কে? অভিষেক ব্যানার্জি এবং তার পরিবার। কটা লোক? 4টে লোক। 4টে লোকের জন্য 4 তলা বাড়ি। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কটা বাড়ি? একটা রুমের বাড়ি। এই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তোমরা বসো, তোমরা তো তৃণমূল ছাত্র পরিষদ, তোমরা গাঁজা টেনে এলে হবে? শৃঙ্খলা পরায়ণ, তোমরা বসে পড়ো, দয়া করে বসে পড়ো। এই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনাদের বলেছেন, আমরা আমাদের দিদি বলবেন, আপনারা সবাই বসুন, সবাই বসুন। হাড়ে হাড়ে বজ্জাতি, এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিটা তার সভায় তিনি প্রমাণ করে গেছেন। এবং অভিষেক ব্যানার্জি তিনি আজকে বিরোধীদের সম্পর্কে কথা বলতে গিয়ে ঘামে পুরো ভিজে গেছেন। তিনি জানেন যে তিনি যদি বেশি কিছু বলেন সকালে ইডি সিবিআই চলে আসবে তার ঘরের সামনে, কারণ চার্জশিটে তার নাম আছে, যখন ইচ্ছে তাকে অ্যারেস্ট করতে পারে। পশ্চিমবঙ্গের মানুষ 10 কোটি মানুষের রায় তিনি এখানে বসে আছেন, তিনি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের ঠিকা নিয়ে রেখেছেন। তাহলে আজকে বিরোধীদেরকে অত্যাচারিত হতে হতো না, তোমাদের হাতে মরতে হতো না। এই যে তামান্না আমাদের বোন মারা গেছে, সে যেন আর না মারা যায়, সেগুলো নিয়ে কখনো কথা হবে না। আরজি করের ঘটনাটা আর কোনো দিন না ঘটে, সেটা নিয়ে কথা হবে না। কোনো কলেজে যেন মনোজিতের মতো কথা না হয়, ওটাও কখনো বলবে না। তিনি শুধু বলবেন যে এগিয়ে যেতে হবে, লড়াই করতে হবে। লড়াইটা কার বিরুদ্ধে করবে? সরকার, পুলিশ? কারণ এরাই তো পশ্চিমবঙ্গের পুরো ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করছে। ঢ্যামনার দলের সাথে মিশে গিয়ে পুলিশও ঢ্যামনা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার ফোনে ঘর।